চলো। আগের দিন তোমাদের অদ্বৈত বেদান্ত পড়াচ্ছিলাম এবং সেই প্রসঙ্গে তার ইতিহাসটা, কিভাবে বেদান্ত এলো, বেদান্ত কি, কিভাবে ব্রাঞ্চ গুলো, সেগুলো বলেছিলাম। তো একটু কোশ্চেন অ্যান্সার হয়ে যাক, তারপরে আমরা আবার শুরু করব। যার যেখানে প্রবলেম আছে সেটা বলে দেবো। তো কে বলবে? আচ্ছা বলো দেখি, অঙ্কনা বলো প্রথম আছো, যে বেদান্ত কাকে বলে? অঙ্কনা পাল, শুনতে পাচ্ছ তো? আচ্ছা, হ্যাঁ, বলো যে বেদান্ত কাকে বলে? বেদের অন্তই বেদান্ত, মানে বেদে। অন্তটা কি? উপনিষদ। অন্ত হলো উপনিষদ। আচ্ছা, ইয়ে বলো, বশির উদ্দিন পরে আছো, যে আচ্ছা কোশ্চেন শুনে কি লেফট হয়ে যাচ্ছে নাকি? দেখো, বশির উদ্দিন বলো, বশির উদ্দিন শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা বলো তো, প্রস্থান ত্রয় কাকে বলে? আগের ক্লাসটা আমি করতে পারিনি, ক্লাসটা ছিল। আচ্ছা, নিতুশ্রী বলতে পারবে? না স্যার, আমিও আগের দিনের ক্লাসটা করিনি। আচ্ছা, পম্পা? পম্পা শুনতে পাচ্ছ? কে বলতে পারবে প্রস্থান ত্রয় কাকে বলে? স্যার, প্রস্থান ত্রয় হচ্ছে ওই তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে: শ্রুতি প্রস্থান, স্মৃতি প্রস্থান আর ন্যায় প্রস্থান। আচ্ছা, ন্যায় প্রস্থানের অন্তর্ভুক্ত কোনটা? বলতে পারবে না? ঠিক আছে, আমি বলে দিচ্ছি, ভালো করে দেখো। শারীরিক সূক্ষ্ম। ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্র, ওখান থেকে শারীরক ভাষ্য আসছে, বলে দেবো ওগুলো সব। আচ্ছা, বলো, স্বরূপ লক্ষণ কাকে বলে বলতে পারবে? স্যার বলবো, বলো। যে লক্ষণটা লক্ষ্যবস্তু যতক্ষণ থাকে, যতক্ষণ লক্ষ্যবস্তু উপস্থিত থাকে তখন সেটাকে স্বরূপ লক্ষণ বলে। আর যখন লক্ষ্যবস্তুটি থাকে না, মানে থাকে না, মানে ততকাল লক্ষ্য বস্তুটি থাকে, লক্ষণটিও যদি ততকাল থাকে তাহলে সেটা স্বরূপ লক্ষণ। আর লক্ষ্য বস্তুটা যতকাল থাকে, লক্ষণটি যদি ততকাল না থেকে কোনো এক কাল থেকে অন্যান্য অলক্ষ্য বস্তু থেকে পৃথক করে দেয়, তাহলে সেটা হবে তটস্থ লক্ষণ। তাই তো? সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, এটা হচ্ছে ব্রহ্মের স্বরূপ লক্ষণ। হ্যাঁ আর স্যার, আপনি আগের দিন বলেছেন ওই হ্যাঁ, জন্মাদর্শ কাকের যত, উদাহরণ দিয়ে। এটা হচ্ছে হ্যাঁ তটস্থ লক্ষণ। এরপর আরেকটা বলেছিলাম, যে একটা কাকের উদাহরণ দিয়ে তটস্থ লক্ষণ, যে কারো একজন বাড়ি যাচ্ছি, তো চিন্তা আমার অসুবিধা হচ্ছে যে আচ্ছা অমুক ব্যক্তির বাড়ি কোনটা, কেউ একজন দেখিয়ে দিল যে ওই যে কাকটা বসে আছে বা ওই যে পাখিটা বসে আছে ওইটা অমুক ওই ব্যক্তির বাড়ি। তো কাকটা তো চিরকাল থাকবে না, কিন্তু কাকটার সাহায্যে আমি ওই বিশেষ ব্যক্তির বাড়িটা জেনে গেলাম। এটা হলো তটস্থ, চিরকালীন নয়। আর চিরকালীন কোনটা না, সেই ব্যক্তি বা সেই বস্তুর স্বরূপটা। বুঝতে পেরেছো? যাই হোক, এরপর বলো, ব্রহ্মের স্বরূপ লক্ষণ কোনটা তাহলে? সত্যম জ্ঞানম অনন্তম। অনন্তম ব্রহ্ম বা সচ্চিদানন্দম ব্রহ্ম। এরপর যে শ্রীময়ী বলতো, যে ব্রহ্মের
স্বরূপ লক্ষণটা উপনিষদের কোন উপনিষদে আছে বা কোন অধ্যায়ে আছে? কোন উপনিষদের কোন অধ্যায়ে? ছান্দোগ্য উপনিষদ, না, এই সত্যম জ্ঞান, তৈত্তরীয় উপনিষদ। ঐশ্বর্য উপনিষদ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, ওখানে প্রত্যেকটা চ্যাপ্টারকে বল্লী বলা হয়। হুম, তো ব্রহ্মানন্দ বল্লী। আর তটস্থ লক্ষণটা কোথায় আছে? চতুঃসূত্রীর দ্বিতীয় সূত্রে, তাই তো? অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, জন্মাদর্শ যত স্বাস্থ্যজনিত তত্ত্ব সমান। ভাই এটা মনে আছে তো? পাসওয়ার্ডটা মনে আছে তো? ঠিক আছে। তো যাই হোক, তো আর কি বলেছিলাম যে তোমাদের এছাড়া যে আমাদের ত্রিবিধ সত্তার কথা আছে সেই সব কথা বলেছিলাম। আমি পুরোটা সামারাইজ করে ফেলছি, কারণ আগের দিন যারা ছিল না তারা বুঝতে পারবে। টোটালটা কিছুই নাই, দেখো বেদান্ত অ্যাকচুয়ালি অদ্বৈত বেদান্ত বা স্যার, অন্য বেদান্ত কিছুই না। বেদান্তের কি টোটাল 3টে ক্লাস হয়েছে? টোটাল হ্যাঁ, আগের দিনটা নিয়ে 3টে, আমি আগের দিনে যা ছিল সামারাইজ করে দিচ্ছি। ঠিক কারণ আছে আগের দিনে আমার ওই ক্লাস করতে করতে অনেক কলসও চলে এসছে, আর ছাদে ছিলাম, বাতাসে এত অসুবিধা হয়েছে, তো সমস্যা হয়েছে, ওই জন্য আমি সামারাইজ করে দিচ্ছি পুরোটা, অসুবিধা হবে না। তো দেখো, প্রথম থেকে আমি আসি, একেবারে মন দিয়ে শুনবে সবাই, আশা করছি প্রবলেম হবে না। যে আমরা একেবারে গোড়াতে চলে যাই, আমরা বারবার দেখবে আমাদের প্রথমেই সমস্যা হয় যে বেদান্ত কাকে বলে সেটাই বলতে পারি না আমরা অনেকে। তো আমরা বলে দিই সহজ কথায়, বেদান্ত মানে বেদের অন্ত। তাহলে বেদের অন্ত, অন্ত মানেটা কি? অন্ত মানে শেষ, একেবারে লাস্ট, তাই তো? তাহলে আমাকে দেখতে হবে যে বেদ কটা ভাগে বিভক্ত, তার লাস্ট কোনটা, তাই তো? আমরা কি বলেছিলাম? বেদ 4টে পার্টে বিভক্ত, ঋক, সাম, যজু, অথর্ব। তাহলে কি অথর্ব বেদটা বেদান্ত না? ঋক, সাম, যজু, অথর্ব। হ্যাঁ, একটা খাতার যদি কারো কাছে খাতা থাকে, উপরে উপরে লিখে নাও, নিচে নিচে লিখো যে প্রত্যেকটি বেদের আবার 4টে করে পার্ট আছে। যে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, প্রত্যেকটা বেদের সেম, কিন্তু ঋগ্বেদেরও সেম, ঋগ্বেদের নিচে লিখে দাও সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। সামবেদেরও সেম, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। যজুর্বেদেরও সেম, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। আর অথর্ব বেদেরও তাই, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। প্রত্যেকটি বেদের লাস্টে তাহলে আমরা পাচ্ছি কি? উপনিষদ পাচ্ছি, তাই তো? উপনিষদ প্রত্যেকটি বেদের অন্তে বা শেষে দেখো আসছে, তার জন্য বলা হচ্ছে উপনিষদই বেদান্ত। এইটা একদিক দিয়ে গেল যে বেদের বিভাগ অনুযায়ী। বেদের মানে বিভাগ বলতে এখানে বেদের কালক্রম অনুযায়ী একদম লাস্ট কালে আসছে কি উপনিষদ। আবার বলা হচ্ছে বেদের পাঠ বিধি অনুসারেও উপনিষদ বেদান্ত। কেন না? আমাদের বৈদিক যুগে দেখো জীবন ব্যবস্থা 4টে ভাগে বিভক্ত ছিল, তাই তো? কেমন না? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, তাই তো? প্রত্যেকটি মানুষের জীবন ব্যবস্থা 4টে পাঠে বিভক্ত, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। তো 4টে পাঠের প্রথমেই কি আসে না? ব্রহ্মচর্যাশ্রম। ব্রহ্মচর্যাশ্রমে বেদের কোন অংশটা পাঠ্য? ঠিক উপর থেকে নিচ পর্যন্ত যদি লেখা হয়ে থাকে তাহলে দেখো যে ঋক, সাম, যজু, অথর্ব উপরে, নিচে নিচে লিখো যে কি না সংগীতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। দেখো প্রথমে আসছে সংগীতা, প্রত্যেকটি বেদের প্রথম পাঠ হচ্ছে সংগীতা। আমাদের জীবনের প্রথম পাঠ কোনটা? না ব্রহ্মচর্য। তো ব্রহ্মচর্য মানে জীবনের একদম ফার্স্ট স্টেজ। দেখবে আমরা বাচ্চা ছেলেদেরকে কি শিখাই? প্রথমে ছড়া শিখাই। ঠিক এখানেও সংগীতা অংশেও, এখানে মন্ত্র বা সংগীতা বলা হচ্ছে, এখানের যে পাঠবিধিগুলো সেগুলো কিন্তু গূঢ় তত্ত্বমূলক নয়, এখানে সুরটাই আসল। সুর করে করে যে বেদের যে বিষয়গুলো আছে বেশিরভাগটাই কিন্তু সংগীতা বা মন্ত্র অংশে। এরপরে আসছে আমাদের জীবনের দ্বিতীয় স্তর, না আমাদের গার্হস্থ্যাশ্রম। গার্হস্থ্যাশ্রমে বেদের কোন অংশ পাঠ্য? ঠিক মন্ত্রের পরেরটা, না ব্রাহ্মণ অংশ। গার্হস্থ্যাশ্রম মানে সংসার আশ্রম। সংসার আশ্রম কিভাবে চালাবে, কিভাবে করবে, তার জন্য সবকিছু নিয়ম বিধি, আমাদের বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন থেকে শুরু করে বিভিন্ন যাগযজ্ঞ, আমাদের বিভিন্ন পূজা অর্চনা, যা কিছু সব ব্রাহ্মণ অংশে বেদের। তাহলে আমাদের একটা গার্হস্থ্য, একটা সংসার জীবন করতে গেলে যা কিছু বিধি আমার কিন্তু জীবনের যেমন দ্বিতীয় পর্যায়ে গার্হস্থ্যাশ্রম, সেরকম বেদেরও দ্বিতীয় ক্ষেত্রে আসছে কি
না দেখো ব্রাহ্মণ। তারপরে বেদের তৃতীয় পর্যায়ে আসছে দেখো না আমাদের সংহিতা, তাই তো? সংহিতা অংশটা কোনটা না উপাখ্যানমূলক। হ্যাঁ, উপাখ্যানমূলক। দেখবে আমাদের পঞ্চতন্ত্র পড়েছি, এরকম দেখবে আমরা ছোটবেলায় নীতি কথামূলক অনেক গল্প পড়েছি, যে আমরা 3-4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা গল্প পড়ার পর একটা শেষে একটা নীতি কথা থাকতো, যে এতটা গল্প তোমাকে পড়ানো হলো এই কারণে যাতে তুমি ওই নীতি কথাটা শিখতে পারো। তাহলে ইম্পর্টেন্স কথাই না নীতি কথায় কার মাধ্যমে শেখানো হচ্ছে, একটা গল্পের মাধ্যমে, এটাকে বলা হচ্ছে উপাখ্যান। তো সেই সকল উপাখ্যানমূলক সকল লেখালেখি বেদের কথায় আছে না সংহিতা অংশে, তাই তো? সেই সংহিতা অংশ কার পাঠ্য না আমাদের পাঠ্য হলো আমাদের জীবনের থার্ড স্টেজ যে না আহ, ইয়ে আহ, ইয়ে বানপ্রস্থাশ্রম, তাই তো? গার্হস্থ্যের পর বানপ্রস্থাশ্রম। বানপ্রস্থ মানে কি আমাদের জীবনকে সংযত করার স্তর, যেখানে আমরা সংসারাশ্রম থেকে বেরিয়ে আর সন্ন্যাস আশ্রমের ঠিক আগে এরকম একটা মুহূর্ত যে আমি নিজেকে সংযত করছি, এই মুহূর্ত যে বিভিন্ন উপাখ্যানমূলক গল্প সেই টাইমে পাঠ্য। একদম লাস্টে পাঠ্য কোনটা না আমাদের কিন্তু উপনিষদ, তাই তো? আর আমাদের জীবনের লাস্ট স্টেজ কোনটা না সন্ন্যাস আশ্রম। তো উপনিষদ দেখো তাহলে কাদের পাঠ্য, একদম আমাদের জীবনের লাস্ট এর যে সন্ন্যাস আশ্রম সেই সন্ন্যাসীদের পাঠ্য। বুঝতে পেরেছো? তো তাহলে আমাদের পাঠবিধি অনুসারেও যে বেদটা আমরা কিভাবে পড়বো, এত বড় এত ভাস্ট বেদ আমরা তো কুল কিনারা পাবো না। তো সেই জন্য বেদের পাঠবিধিও কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী বেদের পাঠবিধি অনুযায়ী একেবারে লাস্টে কি আসছে না উপনিষদ। তাহলে উপনিষদই কি বেদের অন্ত হলো কি না? তাহলে উপনিষদই বেদান্ত। ক্লিয়ার? বোঝা গেছে এই পর্যন্ত? কালক্রম অনুসারে স্যার বলছি আরণ্যকটা কি বললেন, আরণ্যকটা? আরণ্যক দেখো আমরা চারটে তো ভাগ, তাই তো? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। আরণ্যকে আছে উপাখ্যানমূলক সব, হ্যাঁ আমাদের গল্প যেগুলো আছে না উপাখ্যানমূলক, সেখানে শুধুমাত্র গভীর তত্ত্ব নেই, সেখানে গভীর তত্ত্বটাকে দেওয়া হয়েছে কিসের মাধ্যমে, বিভিন্ন গল্পের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যাতে মানুষ সহজে বুঝতে পারে এবং মূল কথাটা মানে মূল কথাটা সহজে বুঝতে পারে। আর সন্ন্যাস আশ্রমের পাঠ্য যে উপনিষদ, সেখানে কি আছে, সেখানে কোনো গল্প টল্প নেই, ডাইরেক্ট কিন্তু তোমার গভীর তত্ত্ব। এই জন্য বলা হয়েছে যে উপনিষদ কাদের পাঠ্য না একমাত্র সন্ন্যাসীদেরই পাঠ্য উপনিষদ। সন্ন্যাসী না হলে উপনিষদের অর্থ বোঝা খুব মুশকিল। যাই হোক, তাহলে আমার বেদান্ত দুই দিক দিয়ে, একটা কালক্রম অনুযায়ী এবং পাঠবিধি অনুযায়ী। আরেকটা ভাগ আছে না বেদের চিন্তাধারার চরম পরিণতি অর্থে উপনিষদকে বলা হয়। যে উপনিষদ এমন একটা জিনিস, দেখো বৈদিক চিন্তাধারার পরিপূর্ণ বিকাশ ঘটেছিল কোথায় না উপনিষদে। উপনিষদের পরে আর কোনো কিন্তু বেদের পাঠ আসেনি দেখো, তাই তো? বেদের পাঠটা কি এই চারটেই, লাস্টে উপনিষদ এলো, কিন্তু উপনিষদের পরে আর কোনো পাঠ নেই বেদের। তাহলে উপনিষদটা কি বৈদিক চিন্তাধারার চরম পরিণতি, সেই অর্থে উপনিষদ বেদান্ত, বেদের অন্ত, তাই তো? শেষ, এরপর আর কিছু নেই। তো আবার এই উপনিষদকে বলা হয় রহস্য শাস্ত্র। কেন রহস্য শাস্ত্র? যে এখানে তো কোনো ওই গল্প উপাখ্যান মানে এরকম সুর করে গান টান এইসব কিছু নেই, ডাইরেক্ট তত্ত্বকথা, তাই তো? তার জন্য উপনিষদকে বলা হচ্ছে রহস্য শাস্ত্র, যে একটা গূঢ় শাস্ত্র, এটাকে বোঝা খুব কঠিন, তাই তো? সেই অর্থে উপনিষদের প্রায়োরিটি সবার মানে কি বলবো এই দিক থেকে সবার আগে। আমরা অন্ত বলছি শেষের দিকে, মানে কি কোন দিক থেকে এটা শেষ, ঠিক আছে যে আমার চরম পরিণতি অর্থে শেষ, কিন্তু উপনিষদের গ্রহণযোগ্যতাটা সবার প্রথমে বেদের মধ্যে, সেই দিক থেকে উপনিষদকে বেদান্ত বলা হয়। যে আমরা বেদ বলতেই যেন বুঝি উপনিষদ। বুঝতে পেরেছো? তো এরকম বিভিন্ন ভাবে বেদান্ত কথার অর্থ করা যায়। এরপর একটা দেখো কনক্লুশনে আমরা মোটামুটি এলাম কি উপনিষদই বেদান্ত, কিন্তু দেখো এখনো ক্লিয়ার হলো না। কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগবে, এই যে আমরা বলি ব্রহ্মসূত্র, এই যে বলি শারীরক ভাষ্য, এই যে বলি আমরা মানে অন্যান্য যেগুলো উপনিষদের উপর লিখিত গ্রন্থ, তাহলে এগুলো কি, কোনটা তাহলে বেদান্ত, তাই তো? এরপর আসছে যে উপনিষদের প্রস্থানত্রয়ের কথা। ভালো করে শুনবে, যে উপনিষদকে তো বেদান্ত বলেই, কেননা উপনিষদ বেদের অন্ত শেষ ভাগ। কিন্তু উপনিষদের শুধু উপনিষদই যে বেদান্ত তা নয়, উপনিষদের উপর নির্ভর করে পরবর্তী ক্ষেত্রে যে সকল গ্রন্থ লিপিবদ্ধ করা হয়েছে, বুঝতে পেরেছো,
উপনিষদের উপর নির্ভর করে পরবর্তী ক্ষেত্রে যে সকল গ্রন্থ লিপিবদ্ধ হয়েছে বা উপনিষদের জ্ঞানের উপর নির্ভর করে যে সকল গ্রন্থ পরবর্তী ক্ষেত্রে লিপিবদ্ধ হয়েছে সকল কিছুই কিন্তু বেদান্ত। তাহলে কি উপনিষদও বেদান্ত, এবং উপনিষদের উপর নির্ভর করে বা উপনিষদের জ্ঞানের উপর নির্ভর করে যে সকল গ্রন্থ লিপিবদ্ধ করা হয়েছে পরবর্তী ক্ষেত্রে সবকিছুই কিন্তু বেদান্ত। বোঝা গেল? এটা বুঝতে পেরেছো? দেখো আরো ক্লিয়ার হবে যে এই যে বলছি আমরা উপনিষদ বেদান্ত এবং উপনিষদের উপর নির্ভর করে যে সকল গ্রন্থ সেগুলোও বেদান্ত। এই প্রসঙ্গে এসে আমরা কিন্তু বেদান্তকে প্রস্থানত্রয়ী, তিনটে প্রস্থানে ভাগ করছি। প্রস্থান মানে কি? প্রস্তিহতে জ্ঞায়তে অনেন ইতি প্রস্থানম, যে যার দ্বারা ব্রহ্মাত্মৈক্য জ্ঞান হয়। প্রস্থান আমরা কি? প্রস্থান মানে আবার বলা হয়েছে কোথাও যে বাস্কেটের সঙ্গে তুলনা করা হয়েছে, যে তিনটে বাস্কেট, তিনটে ঝুড়ি, বেদান্তের আলোচনা তিনটে ঝুড়িতে হয়েছে। বুঝতে পারছো? ইংরেজি বইগুলোতে দেখবে বাস্কেট কথাটা ইউজ করা হয়েছে। তো মানে তিনটে ভাগে বিভক্ত করে বেদান্তকে আলোচনা করা হয়েছে। একটা কোনটা না, একটা শ্রুতি প্রস্থান। কোনটা শ্রুতি প্রস্থান না, একেবারে প্রথমের মানে যেটা মূল আদি উপনিষদ। উপনিষদ হচ্ছে শ্রুতি প্রস্থানের অন্তর্ভুক্ত। কেন না, আমরা শুনেছি যে বেদ বা উপনিষদ শুনে শুনে মনে রাখা হতো এর আগে। স্মৃতি প্রস্থান কোনটা না, উপনিষদের জ্ঞানের উপর নির্ভর করে যে সকল গ্রন্থ লিপিবদ্ধ হচ্ছে পরবর্তী ক্ষেত্রে, যেমন কি শ্রীমদ ভগবদ গীতা, রামায়ণ, মহাভারত, তাই তো তোমার এদিকে মনুসংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা, সবই কিন্তু বেদের উপর নির্ভর করে। বা পুরাণ, পুরাণকে বলা হয় বেদের ইতিহাস, হ্যাঁ সেটাও কিন্তু বেদান্তের অন্তর্ভুক্ত। কেননা এটা বেদ বা উপনিষদের জ্ঞানের উপর নির্ভর করে লিখিত, এমনি এমনি লিপিবদ্ধ হয়নি। আরেকটা আসছে ন্যায় প্রস্থান, যেটা হচ্ছে ব্রহ্মসূত্র, বাদরায়ণ বা বেদব্যাসের লেখা ব্রহ্মসূত্র। হ্যাঁ, এটাও কিন্তু উপনিষদের জ্ঞানের উপরে লিখিত হয়েছে। তথাপি এটাকে কিন্তু তোমার স্মৃতি প্রস্থানের অন্তর্ভুক্ত করা হয়নি, এটাকে বলা হচ্ছে ন্যায় প্রস্থান। কেন ন্যায় প্রস্থান না, অন্যান্য গ্রন্থের থেকে এর একটু ভিন্নতা আছে। কেমন ভিন্নতা না, এখানে শুধুমাত্র করা হয়নি, শুধুমাত্র উপনিষদ, এটাকে বলা হয় উপনিষদের নির্যাস, ব্রহ্মসূত্রকে শুধুমাত্র উপনিষদকে, হ্যাঁ মানে উপনিষদের মূল জ্ঞানটাকে লিপিবদ্ধ করা হয়নি এখানে। এখানে সেই সকল উপনিষদ বাক্যের বিচারটাও করা হয়েছে, তাই তো? যে তিনি করেছেন ঠিক কথাই, এত ভাস্ট উপনিষদ, এতগুলো উপনিষদ, টোটাল জ্ঞানটা উপনিষদের 555টা ছোট ছোট এরকম সূত্রে লিপিবদ্ধ করেছেন। হ্যাঁ, কিন্তু ওই ছোট ছোট সূত্রের ভিতরে শুধু লিপিবদ্ধ করেননি, এবং সেখানে তিনি ওই সকল উপনিষদ বাক্যের বিচারও করে গেছেন, যে কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা গ্রহণযোগ্য, কোনটা গ্রহণযোগ্য নয়, কেন গ্রহণযোগ্য, কেন গ্রহণযোগ্য নয়, সেই বিষয়ে যুক্তিও দিয়ে গেছেন। ন্যায় মানে কি? বিচার, যুক্তি, তাই তো? তো মীমাংসা। তো এই দিক থেকে এটাকে ন্যায় প্রস্থানে অন্তর্ভুক্ত করা। তাহলে বেদান্ত তিনটে প্রস্থানে অন্তর্ভুক্ত। এরপর দেখো, তাহলে আমরা পেলাম কি বেদান্ত কাকে বলে? তিনটে দিক দিয়ে, একটা কালানুক্রমিক দিক দিয়ে, একটা পাঠ বিধির দিক দিয়ে, একটা বেদের চরম পরিণতির দিক দিয়ে। তাহলে উপনিষদে আমরা এলাম যে বেদান্ত, তারপর আবার দেখছি শুধু উপনিষদ বেদান্ত নয়, উপনিষদের উপর নির্ভর করে যে সকল গ্রন্থ পরবর্তী ক্ষেত্রে লিপিবদ্ধ হয়েছে সকল কিছুই কিন্তু বেদান্ত। সেই দিক থেকে বেদান্তকে প্রস্থান ত্রয়ী বলা হচ্ছে। কি কি প্রস্থান না, শ্রুতি প্রস্থান, স্মৃতি প্রস্থান এবং ন্যায় প্রস্থান। শ্রুতি প্রস্থানের অন্তর্ভুক্ত কি না উপনিষদ, স্মৃতি প্রস্থান উপনিষদের উপর নির্ভর করে যে সকল গ্রন্থ, যেমন হচ্ছে শ্রীমদ ভগবদ গীতা, মহাভারত, রামায়ণ, যাজ্ঞবল্ক্য সংহিতা, মনু সংহিতা, এগুলো সবই কিন্তু স্মৃতি প্রস্থানের অন্তর্ভুক্ত হয়। আমরা দেখবে মনু সংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা এগুলোকে স্মৃতি শাস্ত্র বলা হয়। বলি কেন বলি না, আমাদের হিন্দু ধর্মের সকল যে রীতিনীতি, তাই তো, সেটা কিন্তু পুরোটাই মানে হিন্দু ধর্মের কনস্টিটিউশন বলতে পারো মনু, কৌটিল্য এবং তোমার এদিকে যাজ্ঞবল্ক্য। বুঝতে পেরেছো? মানে আমাদের এইখানে ধরো ইন্ডিয়ার কনস্টিটিউশন যেমন আম্বেদকর, সেরকম হিন্দু বা সনাতন ধর্মের কনস্টিটিউশন কি রচনা করেছেন এরা। বুঝতে পেরেছো? দেখবে আমরা স্মৃতিশাস্ত্র এমনি বলেও থাকি। যাই হোক, এটা অন্য প্রসঙ্গ। এরপরে আসছে প্রস্থানের লাস্ট প্রস্থান কোনটা? ন্যায় প্রস্থান, যেটা বললাম যে বাদরায়ণ বা বেদব্যাস, তিনি কি করেছেন না টোটাল সকল উপনিষদের একটা নির্যাস তৈরি করেছেন, মানে
কি বলবো, যেমন করে আমরা ওই লেবুকে আমরা নিগড়ে নিই, ঠিক উপনিষদটাকে তিনি কিন্তু এইভাবে নিগড়ে নিয়েছেন কি, কোন গ্রন্থে? ব্রহ্মসূত্রে। তো সেই ব্রহ্মসূত্র কটা ইয়েতে না 555টি সূত্রে লিপিবদ্ধ, তাই তো? আজকালকার দিনে দেখো একটা A4 পেজে যদি 555টা সূত্র ছোট ছোট ইয়ে করো, 2-2.5 পৃষ্ঠা লাগবে। তো এত ভাস্ট উপনিষদকে তিনি 2-2.5 পৃষ্ঠায় লিখে ফেলেছেন, এবং এতটাই গুঁড়ো যে মানে গুঁড়োভাবে লিখেছেন, যেখানে শুধুমাত্র তিনি উপনিষদ বাক্যকে প্রয়োগ করেননি, তার বিচারও করেছেন ওখানে। তাই জন্য এটা ন্যায় প্রস্তাব। আর বলেছিলাম আরেকটা কথা, যে এই ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্র হলো কি, সকল বেদান্তের যে সম্প্রদায় পরবর্তী ক্ষেত্রে এসেছে তাদের মূল। এই বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্র বা শারীরক সূত্র বা শারীরক মীমাংসা, চারটে একই নাম: বেদান্ত সূত্র, ব্রহ্মসূত্র, শারীরক সূত্র, শারীরক মীমাংসা। এই যে চারটে, এই চারটে কিন্তু একই, একই গ্রন্থে ভিন্ন ভিন্ন নাম। এই বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্র যদি না আসতো, আজকে কিন্তু আমাদের অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, দ্বৈতাদ্বৈত, শুদ্ধাদ্বৈতর ভিতরে মানে এরকম ব্রাঞ্চ গুলো বেদান্তের কিন্তু পেতাম না। বুঝতে পেরেছো? এই পর্যন্ত কারো কিছু প্রশ্ন? স্যার প্রস্থানের ওই শ্লোকটা একবার বলবেন, প্রস্তিমতে, তারপর প্রস্থিয়তে জ্ঞেয়তে অনেন ইতি প্রস্থানম। প্রস্থিয়তে জ্ঞেয়তে অনেন ইতি প্রস্থানম। এরপর দেখো যে আমরা তাহলে এই পর্যন্ত কথা এলাম না, এই পর্যন্ত এলাম যে বেদান্ত কাকে বলে এবং বেদান্তের যে ভাগগুলো শুরু হবে সেই জায়গায় এলাম, আর কিছু না। তো তাহলে আগেও বলেছি, এটা দেখবে তোমাদের আগের ক্লাসে, আগে প্রথম ক্লাসে বলেছি, আর দ্বিতীয় ক্লাসে করেছি, পূর্ণ করেছি, যে বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্র হচ্ছে সকল মানে সকল বেদান্ত যে সম্প্রদায়ে, সেই সম্প্রদায়ের মূল। এই ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্র কি বলেছিলাম, যে খুব গূঢ়াকারে লেখা, তাই তো? খুব, আমরা বলেছিলাম যে আমাদের ইন্ডিয়ান ট্র্যাডিশনটা কেমন, সূত্রকার প্রথমে, তারপর ভাষ্যকার, তারপর টিকাকার, তারপর টিপ্পণীকার, এইভাবে চলে, তাই তো? সূত্রকার গূঢ় ভাষায় কিছু লিখে দেয়, সেটা সাধারণ মানুষের ক্ষেত্রে বোধগম্য নয়, তার জন্য ভাষ্যকার আসেন। ভাষ্যকার সেটাকে ভালো করে বোধগম্য করার জন্য নিজের মতো একটু ব্যাখ্যা করে লিখেন, বিশদ করে, সেটাকেও পরবর্তী ক্ষেত্রে বুঝতে পারে না, তারপর তার উপর টিকা লেখা হয়, টিকাও যদি সাধারণ মানুষের বোধগম্য না হয়, তার উপর টিপ্পণী লেখা হয় বা প্রকরণ গ্রন্থ লেখা হয়। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু আমাদের ট্র্যাডিশনটা চলছে। তো ঠিক এখানেও ব্রহ্মসূত্র বেদান্ত সূত্র কি সূত্রাকারে লেখা, গূঢ়াকারে ছোট ছোট করে লেখা। তো এই যে ছোট ছোট করে লেখা, এটা তো সাধারণ মানুষের পক্ষে বোধগম্য নয়। হ্যাঁ, মাত্র 555টি সূত্রে এত গূঢ় ভাবে লেখা, এত কঠিন ভাবে, যেটা কি করে সাধারণ মানুষ পড়ে বুঝবে? পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন ভাষ্যকার বিভিন্ন সময়ে এসেছেন এবং তাদের নিজের নিজের মত অনুযায়ী এই বেদান্ত সূত্রের উপর এক একটি করে ভাষ্য গ্রন্থ রচনা করে গেছেন। বুঝতে পেরেছো? বিভিন্ন সময় বিভিন্ন ভাষ্যকার এসছেন এবং এই তাদের নিজ নিজ মত অনুযায়ী এই ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্রের উপর এক একটি করে ভাষ্য রচনা করে গেছেন। বোঝা গেল? এবং তাদের ওই এক একটি ভাষ্য গ্রন্থের উপর নির্ভর করে এক একটি বেদান্তের সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে। এটা নিশ্চয়ই যারা ছিলেন তারা বুঝতেই পারছো যে শঙ্করাচার্য এসেছেন এই ব্রহ্মসূত্রের উপর, তিনি কোন ভাষ্য লিখেছেন? না শারীরক ভাষ্য। রামানুজাচার্য এসেছেন, তিনি এই ব্রহ্মসূত্রের উপর কোন ভাষ্য লিখেছেন? না শ্রী ভাষ্য, তাই তো? শঙ্করাচার্য এটা কি শারীরক ভাষ্য, তার বেদান্ত মতটা কি হয়ে গেছে? অদ্বৈতবাদ। রামানুজাচার্য শ্রী ভাষ্য, তার বেদান্ত মতের নামটা কি? বিশিষ্টাদ্বৈতবাদ। মধ্বাচার্য এসছেন, তিনি এর উপর বেদান্ত সূত্রের উপর কোন ভাষ্য লিখেছেন? না পূর্ণপ্রজ্ঞ ভাষ্য বা মধ্যভাষ্য যেটাকে বলি, তার মতটা কি? দ্বৈতবাদ, তিনি দ্বৈত মত অনুযায়ী ব্যাখ্যা করেছেন এটাকে। তারপরে নিম্বাকাচার্য এসছেন, তিনি এই বেদান্ত সূত্রের উপর
লিখেছেন কোনটা? বেদান্ত পারিজাত সৌরভ। এবং তার মতটা কি? দ্বৈতাদ্বৈতবাদ। শুদ্ধাদ্বৈতবাদী এসেছেন, তোমার নামটা কি? শুদ্ধাদ্বৈতবাদীর নামটা ভুলে যাচ্ছি যে, বলো কেউ, মনে নেই? বল্লভাচার্য। বল্লভাচার্য এসেছেন। হ্যাঁ, বল্লভাচার্য তিনি হলেন শুদ্ধাদ্বৈতবাদী। হ্যাঁ, এবং তিনি ব্রহ্মসূত্রের উপর কোন গ্রন্থ মানে কোন ভাষ্য লিখেছেন? না, অনুভাষ্য। ব্রহ্মসূত্রের উপর অনুভাষ্য। এরপরে এসেছেন কি না গোবিন্দাচার্য। গোবিন্দাচার্য এই ব্রহ্মসূত্রের উপর কোন ভাষ্য লিখেছেন? গোবিন্দ ভাষ্য। এবং তার মতটা কি না অচিন্ত্য ভেদাভেদবাদ। যাই হোক, এরপর আর প্রত্যেকটা সম্প্রদায় সম্পর্কে আর ডিটেলসে বলছি না, কেননা সেকেন্ড বা ফার্স্ট ক্লাসে বলেছি ওটা ডিটেলসে। এরপর আমরা চলে যাই অদ্বৈত বেদান্তের মূল কথায়। আমাদের খুব বেশি লাগবে না, কিন্তু যেগুলো লাগবে সেগুলোই পড়াবো। স্যার আমি একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ। স্যার বলছি যে এগুলো বললেন না শঙ্করাচার্য শারীরিক ভাষ্য করেছেন, মানে লিখেছেন অদ্বৈত বাদের উপর, ওগুলো একটু রিপিট করবেন? আমি একটু লিখছিলাম আর কি। শারীরিক নয়, শারীরক। শারীরক। পরপর লিখবে শঙ্করাচার্য শারীরক ভাষ্য, তার মতটা হলো কি অদ্বৈতবাদ। রামানুজাচার্য, বা এরকম সংক্ষেপে লিখে দাও, রামানুজ শ্রীভাষ্য বিশিষ্টাদ্বৈতবাদ। মধ্য পূর্ণপ্রজ্ঞ ভাষ্য দ্বৈতবাদ। নিম্বার্ক বেদান্ত পারিজাত সৌরভ দ্বৈতাদ্বৈতবাদ বা ভেদাভেদবাদ। বল্লভ অনুভাষ্য শুদ্ধাদ্বৈতবাদ। গোবিন্দ বা গোবিন্দাচার্য গোবিন্দ ভাষ্য অচিন্ত ভেদাভেদবাদ। আরেকবার রিপিট করে দিচ্ছি, শঙ্করাচার্য শারীরক ভাষ্য অদ্বৈতবাদ। রামানুজাচার্য শ্রীভাষ্য বিশিষ্টাদ্বৈতবাদ। মধ্যাচার্য পূর্ণপ্রজ্ঞ ভাষ্য দ্বৈতবাদ। নিম্বাকাচার্য বেদান্ত পারিজাত সৌরভ দ্বৈতাদ্বৈতবাদ বা ভেদাভেদবাদ। বল্লভাচার্য তোমার অনুভাষ্য শুদ্ধাদ্বৈতবাদ। গোবিন্দাচার্য গোবিন্দ ভাষ্য অচিন্ত ভেদাভেদবাদ। হয়ে গেছে নিশ্চয়? এরপরে দেখো যেটা বলার, যে আমরা ঢুকেছিলাম কি অদ্বৈত বেদান্ত। অদ্বৈত বেদান্ত কি? ন দ্বৈত অদ্বৈত। তাই তো, এই পর্যন্ত ক্লিয়ার তো সবার? আমি এরপর অদ্বৈত বেদান্ত যা পড়েছিলাম আগের দিন, হ্যাঁ, সেটা পড়াবো এবং এক্সট্রা মায়াটা পড়াবো, কেননা মায়াটাও তোমাদের ইম্পর্টেন্ট, ওটা আগের দিন পড়ানো হয়নি। এই পর্যন্ত কারো কিছু সমস্যা নেই তো? বেশ, এরপর দেখো আমরা কি বলছি, অদ্বৈত। ন দ্বৈত অদ্বৈত। ন দ্বৈত, যেখানে দ্বৈত সত্তা নাই, যেখানে দ্বৈত ভাব নাই, সেটাকে কি বলা হচ্ছে? না অদ্বৈত। তাই তো, দ্বৈত সত্তা নাই যেখানে, একমাত্র কোন সত্তা আছে? না ব্রহ্ম। একমাত্র ব্রহ্মই সত্য, অপর সকল মিথ্যা বস্তু। এখানে একটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করতে হবে। আমাদের দেখবে সবার কনসেপ্ট আছে কেমন, যে অদ্বৈত একটা মানে ব্রহ্মই সত্য, অপর সকল মিথ্যা। মানে অপর সকল মিথ্যা মানে এখানে কিন্তু এরকম নয় যে ব্রহ্ম বাইরে কিছু আছে সেই সকলগুলো মিথ্যা আর ব্রহ্মটি হলো সত্য, এটা কিন্তু ভুল। এখানে কনসেপ্টটা হলো এরকম যে সকল কিছুই কিন্তু ব্রহ্মের মধ্যে। আগের দিন ওই সর্বলক্ষণের ওখানে বলেছি যে সকল কিছুই কিন্তু ব্রহ্মের মধ্যে, ব্রহ্মের বাইরে কিছু নেই। আমাদের যেটা মনে হচ্ছে যে এটা ইটকাট বালি পাথর, হ্যাঁ, সেটা কিন্তু আসলে সেটা নয়, আসলে ব্রহ্ম। তাহলে যেটা মনে হচ্ছে সেটা মিথ্যা, আসলে এটা টেবিল নয়, আসলে এটা ব্রহ্ম। কিন্তু আমার মনে হচ্ছে কোনটা? না মনে হচ্ছে যে এটা টেবিল। এই যে টেবিল ভাব, এইটা মিথ্যা। বোঝা গেল আমার কথাটা? যে আমরা বলছি যা একমাত্র ব্রহ্ম সত্য, জগন মিথ্যা, জীব ব্রহ্ম না পরহ। এখানে ব্রহ্ম সত্য এবং জগৎ মিথ্যা। জগৎ মিথ্যা অর্থে কিন্তু এই নয় যে জগৎটা ব্রহ্মের বাইরে, জগৎটাও ব্রহ্মের মধ্যে, কিন্তু জগৎটাকে আমরা আসলে জগৎটা ব্রহ্মই, কিন্তু আমরা ব্রহ্ম হিসাবে আমরা বুঝতে পারছি না। আমরা বুঝছি কি হিসাবে? জগৎ রূপে, ইট কাঠ টেবিল বালি পাথর হিসাবে, ঘর বাড়ি মোবাইল পেন খাতা, কিন্তু আসলে সেটা ব্রহ্ম। তাহলে আমাদের এই যে ব্রহ্ম বাদ দিয়ে অন্য যে ভাব, জগৎ ভাব, সেটা মিথ্যা। বুঝতে পেরেছো? এটা ভালো করে মাথায় রাখবে, এটা পরে আরো ক্লিয়ার হবে। তো
আমাদের দেখো আহ ন দ্বৈত অদ্বৈত, যেখানে কোনো দ্বৈত সত্তা নাই, একমাত্র সত্তা যেটা হচ্ছে ব্রহ্ম। বোঝা গেল? এই জন্য অদ্বৈত বেদান্তে ব্রহ্মের তিন প্রকার, ব্রহ্মকে ত্রিবিধ ভেদ শূন্য বা তিন প্রকার ভেদ শূন্য বলা হয়। কি কি বলো দেখি, বলা উচিত? দেবস্মিতা বলো দেখি। বলতে পারবে না? বশির উদ্দিন, ত্রিবিধ ভেদ শূন্য ব্রহ্ম, সেই ত্রিবিধ ভেদ কি কি? অভিজিৎ বলতে পারবি? কেউ তো বলতে পারছে না। বলবো, বলা উচিত, হ্যাঁ বলো। ও, দেশত কালত আর বস্তুত। বলো স্যার যেটা একদম- স্বজাতীয়, স্বগত আর বিজাতীয় কি? হ্যাঁ, স্বজাতীয়, বিজাতীয় এবং স্বগত। যে আমাদের দেশত কালত বস্তুত তো রয়েছে, তিনটে ভেদ শূন্য। একদিক থেকে মানে দুদিক থেকেই তো হয়, দেশত কালত বস্তুত স্বজাতীয়, মানে এটা একদিক থেকে, আর হ্যাঁ, স্বজাতীয়, বিজাতীয় আর ওটা বলে স্বগত। দিচ্ছি। স্বজাতীয়, বিজাতীয়, স্বগত আর দেশকাল বস্তু, এটা পরিচ্ছেদ। ওটা বলে দিচ্ছি, ওটা ক্লিয়ার হয়ে যাবে। তো আচ্ছা, প্রাথমিকভাবে কি স্বজাতীয়, বিজাতীয় এবং স্বগত ভেদ শূন্য ব্রহ্ম। এখানের সঙ্গে মানে রামানুজের পার্থক্য আছে, সেটা রামানুজ পড়ানোর সময় বলবো, যে রামানুজ একটা ভেদ মেনে মানছেন, দুটো ভেদ মানছেন না, একটা ভেদ মানছেন, কিন্তু শঙ্কর কোনো ভেদই মানছেন না, তাই তো। তো স্বজাতীয় ভেদ, এটা একটা শ্লোক লিখে নেবে, এর আগেও বলেছি মনে হয়, তাহলে আর জীবনে ভুলবে না। এই ত্রিবিধ ভেদ: বৃক্ষস্য স্বগত ভেদ পত্র পুষ্প ফলাদিবি। বৃক্ষস্য স্বগত ভেদ। স্যার এটা একটু আরেকবার বলুন। বৃক্ষস্য, বৃক্ষস্য, বৃক্ষস্য স্বগত ভেদ পত্র পুষ্প ফলাদিভি। বৃক্ষস্য স্বগত ভেদ পত্র পুষ্প ফলাদিভি। বৃক্ষান্তরাৎ স্বজাতীয়, বৃক্ষান্তরাৎ স্বজাতীয়, বিজাতীয় স্যাৎ শিলাদিত। বৃক্ষান্তরাৎ স্বজাতীয়, বিজাতীয় স্যাৎ শিলাদিত। হয়েছে? বৃক্ষস্য স্বগত ভেদ পত্র পুষ্প ফলাদিভি। বৃক্ষান্তরাৎ স্বজাতীয়, বিজাতীয় স্যাৎ শিলাদিত। দেখো যে লাস্টে কি বললেন, আরেকবার বলবেন? বিজাতীয়, বিজাতীয় স্যাৎ শিলাদিত। তো দেখো যে বলছে, আমরা এই যে স্বজাতীয়, বিজাতীয়, স্বগত ভেদ বলি, সেটা এটা পঞ্চদশীতে, পঞ্চদশীর 2 নম্বর অধ্যায়ের 19 নম্বর শ্লোক সম্ভবত। তো ওখানে বলা হচ্ছে খুব সংক্ষেপে, যে আমরা যে এত বলি, হ্যাঁ, ভেদের কথা, ভেদটা খুব সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি, এসো। তো সেটাই, যে খুব সহজে এবং সংক্ষেপে বোঝানো হচ্ছে, যে বলছে বৃক্ষস্য স্বগত ভেদ পত্র পুষ্প ফলাদিবি। বৃক্ষের স্বগত ভেদ কোনটা? না তার পত্র, পুষ্প, তার ফল, তার গুঁড়ি অর্থাৎ কাণ্ড, এই যে পারস্পরিক ভেদ, সেটা হচ্ছে কি স্বগত ভেদ। আমাদের মনুষ্য শরীরে কেমন স্বগত ভেদ? দেখো, ডান হাতের সঙ্গে বাম হাতের কি আছে? পার্থক্য আছে, ভেদ আছে, তাই তো। আমার পায়ের সঙ্গে হাতের পার্থক্য আছে, পেটের সঙ্গে বুকের পার্থক্য আছে, বুকের সঙ্গে মাথার পার্থক্য আছে। দেখো, প্রত্যেকটি অঙ্গের একটার সঙ্গে একটার কিন্তু পার্থক্য, পারস্পরিক ভেদ বর্তমান। এই একই বস্তুর অন্তর্ভুক্ত বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বা বিভিন্ন অংশের মধ্যে যে ভেদ, তাকে বলা হচ্ছে স্বগত ভেদ। বোঝা গেল? এরপর আসছি শ্লোকটার দ্বিতীয় পাঠে, যে আমরা প্রথমে কি বললাম, বৃক্ষস্য স্বগত ভেদ পত্র পুষ্প ফলাদিভি। বৃক্ষান্তরাৎ স্বজাতীয়, বৃক্ষান্তরাৎ স্বজাতীয় বললাম, তাহলে বলছে বৃক্ষান্তরাৎ স্বজাতীয় মানে কি? বৃক্ষ, একটি বৃক্ষ এবং অন্যান্য যে বৃক্ষ, একটি বৃক্ষ এবং অন্যান্য বৃক্ষ, তাদের মধ্যে যে ভেদ, সেটা হচ্ছে স্বজাতীয় ভেদ। একটা ছাগল আরেকটা ছাগলের মধ্যে যে ভেদ,
সেটা হচ্ছে স্বজাতীয় ভেদ। একটা পুস্তক আরেকটা পুস্তকের মধ্যে যে ভেদ, স্বজাতীয় ভেদ। একটা মানুষ আরেকটা মানুষের মধ্যে যে ভেদ, তাহলে একই জাতীয় ভিন্ন ভিন্ন বস্তুর মধ্যে যে ভেদ সেটা হচ্ছে স্বজাতীয় ভেদ। বোঝা গেল? একই জাতীয় ভিন্ন ভিন্ন বস্তুর মধ্যে যে ভেদ সেটা হচ্ছে কি স্বজাতীয়। বোঝা গেল? তাহলে কি হলো শ্লোকটা, যে বৃক্ষস্য স্বগত ভেদ পত্র পুষ্প ফলাদেবী বৃক্ষান্তরাৎ স্বজাতীয়, লাস্টে পড়ে থাকছে কি বিজাতীয় স্যাৎ শিলাদিত। বিজাতীয় কোনটা না, বৃক্ষের সঙ্গে শিলার যে পার্থক্য, যে ভেদ, সেটা হচ্ছে কি বিজাতীয় ভেদ। মানুষের সঙ্গে হ্যাঁ এই যে মোবাইলে আমি পড়াচ্ছি সেটার যে ভেদ, বিজাতীয় ভেদ। বুঝতে পেরেছো? মানে ভিন্ন জাতীয় দুটি বস্তুর মধ্যে যে ভেদ সেটা হচ্ছে বিজাতীয় ভেদ। একই জাতীয় বা স্বজাতীয় ভিন্ন ভিন্ন বস্তুর মধ্যে যে ভেদ সেটা হ্যাঁ স্বজাতীয় ভেদ। আবার স্বগত ভেদ কোনটা, একই জাতীয় একটি কোনো ব্যক্তি বা বস্তুর অন্তর্ভুক্ত বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বা অংশের মধ্যে যে ভেদ সেটাকে বলা হচ্ছে কি স্বগত ভেদ। তাই তো? ব্রহ্ম কিন্তু এই ত্রিবিধ ভেদ শূন্য, যার কোনো স্বজাতীয় ভেদও নেই, মানে তার স্বজাতীয় অপর কোনো ব্রহ্ম নেই। বোঝা গেল? তার কোনো বিজাতীয় ভেদ নেই। কেন নেই? কেননা তার থেকে ছোট বা বড়, তার থেকে কম শক্তিশালী বেশি শক্তিশালী এরকম কোনো বস্তু নেই, তার জন্য তার বিজাতীয় ভেদ নেই। এবং ব্রহ্মের কোনো স্বগত ভেদও নেই। কেন না, ব্রহ্মের কোনো পার্ট বা অংশ নেই। বোঝা গেল? এখানেই রামানুজের সঙ্গে শঙ্করের ব্রহ্মের পার্থক্য। রামানুজাচার্য কিন্তু শঙ্করের এই ব্রহ্মের চিত এবং অচিত নামক দুটি পার্ট স্বীকার করে নিয়েছেন, কিন্তু শঙ্কর কোনো পার্ট বা অংশ স্বীকার করেননি। বোঝা গেল? শঙ্করের এই যে ব্রহ্ম কি ত্রিবিধ ভেদ শূন্য ব্রহ্ম কি না, স্বজাতীয় বিজাতীয় এবং স্বগত ভেদ শূন্য যে ব্রহ্ম, এই ব্রহ্মকে বোঝানোর জন্যই তিনি একটি শব্দ প্রয়োগ করেছেন, একম এবাদ্বিতীয়ম ব্রহ্ম। একটা কথা বলেছেন তিনি, কথাটা কি, একম এবাদ্বিতীয়ম ব্রহ্ম। একম এবং অদ্বিতীয়ম ব্রহ্ম। একম এবং অদ্বিতীয়ম ব্রহ্ম, লিখে নাও, একম এবং অদ্বিতীয়ম ব্রহ্ম। একম শব্দের দ্বারা তিনি স্বজাতীয় ভেদ শূন্য, এবং শব্দের দ্বারা তিনি স্বগত ভেদ শূন্য, এবং অদ্বিতীয়ম কথার দ্বারা তিনি বিজাতীয় ভেদ শূন্যতাকে বুঝিয়েছেন। বোঝা গেল এই পর্যন্ত? একম শব্দের দ্বারা তিনি কি বুঝিয়েছেন না, স্বজাতীয় ভেদ শূন্যতাকে, এবং শব্দের দ্বারা স্বগত ভেদ শূন্যতাকে, আর অদ্বিতীয়ম শব্দের দ্বারা কি বিজাতীয় ভেদ শূন্যতাকে বুঝিয়েছেন। বোঝা গেল? এই পর্যন্ত কারো কিছু প্রশ্ন? নেই তো? প্রশ্ন থাকলে করে ফেলো। বেশ, আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, এরপর দেখো আরেকটা কথা আসছে। তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম শঙ্করের ব্রহ্ম কেমন। এবং আরেকটা কথা বলেছিলাম পরে আগের দিন, কিন্তু এটা এখনই বলে দিই তাহলে সুবিধা হবে। যে আমি বলেছিলাম যে ব্রহ্ম হচ্ছে আলটিমেট সত্তা। অদ্বৈত বেদান্তে ত্রিবিধ সত্তার কথা স্বীকার করা হয়, পারমার্থিক, ব্যবহারিক এবং প্রাতিভাসিক। তো এই যে আলটিমেট সত্তা হলো ব্রহ্ম, পারমার্থিক সত্তা। আমরা যে সত্তায় আছি, জাগতিক সত্তায় আমরা আছি, তাই তো? এই জাগতিক সত্তাটা এটা কি, এটা পারমার্থিক সত্তার ঠিক নিচে এবং প্রাতিভাসিক সত্তার ঠিক উপরে। একেবারে লোয়ার লেভেলের সত্তা একটা আছে, সেটা কি, যে প্রাতিভাসিক সত্তা। যেমন আমাদের স্বপ্ন দেখি, আমাদের ভ্রম হয়, রজ্জুতে সর্পভ্রম হয়। আমরা দেখবি হঠাৎ করে অনেকজন মিলে হাঁটছি, দু একজন হয়তো একটু চমকে উঠলাম যে সাপ সাপ করে, পাশের জন হয়তো দেখেনি বা সে টর্চ মেরে দেখালো আরে কিছু না, কোনো চাপ নেই। এই যে কয়েক সেকেন্ড, ক্ষণিক মুহূর্তের জন্য কিন্তু আমাদের ভ্রমটা হয়। ভ্রমটা না হলে মানে কয়েক সেকেন্ডের জন্য আমরা কিন্তু ওটাকে সাপ হিসাবেই দেখি। যদি না দেখতাম তাহলে কিন্তু আমরা চেঁচিয়ে উঠতাম না। এই যে এটা হলো প্রাতিভাসিক সত্তা। আমরা স্বপ্ন দেখছি, স্বপ্নে আমরা হাঁটছি, চলছি, খাচ্ছি, আড্ডা দিচ্ছি, ঘুরতে যাচ্ছি,
তাহলে সেখানেও তো কোনো একটা শরীর আমাদের কাজ করছে, সেই জন্য এইটাকেও একটা সত্তা হিসাবে মানছে বেদান্তীরা। তো এই প্রাতিভাসিক সত্তা বিনষ্ট হয় কার দ্বারা? না জাগতিক সত্তার দ্বারা। যখন আমরা ঘুম থেকে দেখবে উঠে যাই, তখন দেখবে আর স্বপ্ন নেই। যখন আমরা টর্চ মেরে দেখি, তখন আর ভ্রম নেই, রজ্জুতে সর্পভ্রম নেই, তাই তো? আর এই জাগতিক সত্তাও বেদান্তীরা বলছেন যে কখন বাধিত হবে? যখন প্রকৃষ্ট হবে ব্রহ্মজ্ঞান হবে, প্রকৃষ্ট হবে জ্ঞানের উপলব্ধি হবে, ব্রহ্মজ্ঞান হবে, তখন কিন্তু এই জাগতিক ভাবটাও কিন্তু আমাদের কেটে যাবে, এরকম বলছেন বেদান্তীরা। বোঝা গেল? ত্রিবিধ সত্তার তাহলে আলটিমেট সত্তা কোনটা? না ব্রহ্ম। তো যাই হোক, আর আমাদের আরেকটা জিনিস ওই যে পড়াতে পড়াতে বলছিলাম যে আমাদের এই কথাটা জেনে রাখবে যে এরকম কিন্তু নয় যে ব্রহ্ম বাদ দিয়ে যা কিছু আছে সেগুলো মিথ্যার, ব্রহ্মটাই সত্য। সব কিছুই কিন্তু ব্রহ্মের মধ্যে। হ্যাঁ, আমরা যেগুলোকে ব্রহ্ম না বলে মনে করি সেটাই হচ্ছে মিথ্যা ভাব। মিথ্যা ভাবের জন্যই আমরা ব্রহ্ম বলে মনে করছি না, সেটাকে অন্য কিছু বলে মনে করছি। সে তার কারণ আছে, সেটা মিথ্যা মায়া বশত। বোঝা গেল? সেই মিথ্যা মায়ার জায়গাটাও আজকে পড়াবো অল্প করে। আমি ব্রহ্মের যে জায়গাটা পড়িয়েছিলাম সেটাও একবার পড়িয়ে দিই, তারপরে মায়াটা পড়িয়ে দেবো। কারণ তোমরা এরকম তো নয় যে বেদান্ত প্রথম পড়ছো, তো খুব ডিটেলসে পড়ানোর দরকার নেই। তো আরেকটা কথা, যে আমরা তাহলে বলছি আলটিমেট যে সত্তা ব্রহ্ম, তাহলে সেই ব্রহ্মটা কি, ব্রহ্মের লক্ষণ কি? বোঝা গেল? সেই লক্ষণ প্রসঙ্গে আমাদের কিন্তু আসবে কি না স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণ। যে ব্রহ্ম কি, আজও এরকম নয় আমাদের কাছে যে এই তো ব্রহ্মকে দেখে এলাম, ছুঁয়ে এলাম, ব্রহ্মের সঙ্গে কথা বলে এলাম, এরকম নয়। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আছে যেখানে বলা হচ্ছে যে ব্রহ্মের কোন লক্ষণ দেওয়াই সম্ভব নয়, যা লক্ষণই দেবে সবই তটস্থ। কেননা দেখবে রামকৃষ্ণ দেবেরও কথা আছে যে এমন একটা বস্তু যাকে এঁটো করা যায় না, সব বস্তু এঁটো করা যাবে। মানে আবার বলা হয় দেখবে এরকম ব্রহ্মবিদ ও ব্রহ্মৈব ভবতি, ব্রহ্মবিদ যিনি ব্রহ্মকে মানে উপলব্ধি করেছেন তিনি ব্রহ্মই হয়ে যান, তিনি ব্রহ্মই হয়ে যান। তাহলে তিনি যদি ব্রহ্মই হয়ে যান, তাহলে তিনি ব্রহ্মকে এক্সপ্লেন করবেন কিভাবে? আর বলা হচ্ছে যে যাকে এঁটো করা যায় না, ব্রহ্ম এমন একটা বস্তু যাকে মুখে বলা যায় না, তিনি কি? তিনি হচ্ছেন আনলিমিটেড, তাই তো? তিনি অসীম, যিনি অনন্ত, যার কোনো আদি অন্ত নেই, যেটা আমরা স্বরূপ লক্ষণে গিয়ে দেখব। তো এমন একটা বস্তুকে মুখে বলা এটা সম্ভব নয়, তবুও আমরা পড়াশোনার সুবিধার্থে আমাদের করা হয়েছে স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণ। তো এই যে স্বরূপ লক্ষণ, তাহলে প্রথম কথা যে স্বরূপ লক্ষণ কাকে বলে, তটস্থ লক্ষণ কাকে বলে, যেগুলো বলেছি। তারপরে ব্রহ্মের স্বরূপ লক্ষণ কোনটা আর তটস্থ লক্ষণ কোনটা, এটা আমার আলোচ্য বিষয়। স্বরূপ লক্ষণ কাকে বলে না, বলা হচ্ছে যে লক্ষণে লক্ষ্য বস্তু যত কাজ, যে কোনো একটা লক্ষণে দেখবে একটা লক্ষ্য বস্তু থাকে, একটা লক্ষণ থাকে। যেমন আমি ন্যায় দর্শনে কেমন আমরা পড়েছি যে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নম জ্ঞানম অব্যপদেশম অব্যভিচারী ব্যবসায়াত্মকম প্রত্যক্ষম। তো ব্যবসায়াত্মকম প্রত্যক্ষম, এই যে প্রত্যক্ষম এটা হচ্ছে লক্ষ্য, আর তার আগের পুরোটাই ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নম জ্ঞানম অব্যপদেশম অব্যভিচারী ব্যবসায়াত্মকম, এইটা কিন্তু লক্ষণ। তাহলে যে কোনো একটা লক্ষণে একটা লক্ষ্য বস্তু থাকে আর একটা লক্ষণ থাকে, ভালো করে ভেবে দেখো। তো যে লক্ষণে লক্ষ্য বস্তু যতকাল থাকে ততকাল যদি লক্ষণটিও থাকে, তাহলে সেই লক্ষণটি কি হবে? স্বরূপ লক্ষণ। আর যে লক্ষণে লক্ষ্য বস্তুটি যতকাল থাকে, লক্ষণটি যদি ততকাল না থেকে কিছুকাল বর্তমান থেকে অন্যান্য অলক্ষ্য বস্তু থেকে ওই লক্ষণ মানে লক্ষ্য বস্তুটিকে চিনিয়ে দেয়, তাহলে সেটাকে হবে তটস্থ লক্ষণ। বোঝা গেল? তাহলে এরপর প্রশ্ন হলো তাহলে স্বরূপ লক্ষণ কাকে বলে, তটস্থ লক্ষণ কাকে বলে, বোঝা গেল। এরপর প্রশ্ন হলো তাহলে ব্রহ্মের স্বরূপ লক্ষণ কি আর ব্রহ্মের তটস্থ লক্ষণ কি? না, ব্রহ্মের স্বরূপ লক্ষণ হলো সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। বোঝা গেল? আর কি তটস্থ লক্ষণ কোনটা না, জন্মাদর্শ যত, মানে সৃষ্টি স্থিতি। আমি তটস্থ লক্ষণটা আগে বলে দিই, কেননা এটা বেশিক্ষণ লাগবে না, তারপরে স্বরূপ লক্ষণে ঢুকবো। যে জন্মাদর্শ যত, জন্ম আদি যশস্য। আমাদের জীবনটা ষড় বিকার, জীবনের ষড় বিকার। হ্যাঁ, এই ষড় বিকারের কারণকে না ব্রহ্ম। জন্ম আদি, আদি শব্দের দ্বারা
অন্যান্য বিকারকে বলা হচ্ছে, বোঝানো হচ্ছে। জন্ম আদি, বোঝা গেল? তো আদি শব্দের দ্বারা অন্যান্য যে বিকার, সেই জীবনের বিকার, সেগুলোকে বোঝানো হচ্ছে। সেই জন্ম আদি। আমাদের জীবনের ষড় বিকার কি কি লিখে নিতে পারো, নেটে আসতেও পারে, যে জায়তে, বর্ধতে, স্থায়ী, বিপরীক্সিয়তে, না আমি এটা ভুল বললাম, অপরিক্সিয়তে, বিপরিণাম্যতে আর নশ্বতে। তাহলে কি কি হলো? জায়তে, বর্ধতে, স্থায়ী, জায়তে, বর্ধতে, স্থায়ী, অপরিক্সিয়তে, বিপরিণাম্যতে, নশ্বতে। স্যার আরেকবার বলবেন? জায়তে, বর্ধতে, স্থায়ী, জায়তে, বর্ধতে, স্থায়ী, অপরিক্সিয়তে, কয় মূর্ধন্যস্বরে ক্ষয়ে রস্যি, অপরিক্ষিয়তে, এমনি যদি বাংলায় বলি অপরিক্ষিয়তে, বিপরিণাম্যতে, বিপরিণাম, সেই বিপরিণাম্যতে আর নশ্বতে। আমাদের ষড় বিকার কেমন? যে প্রথমে আমাদের জন্ম হয়, তারপরে বর্ধতে আমরা বৃদ্ধি লাভ করি, স্থায়ী আমাদের এই এই ধরনের এজটা ধরো 25-35, এই ধরনের এজে দেখবে আমরা খুব একটা কিছু পরিবর্তন হয় না, আমাদের যা পরিবর্তন হওয়ার কিন্তু আগেই হয়ে যায়, এটা স্থায়ী অবস্থা। তারপরে কি? অপরিক্সিয়তে, আস্তে আস্তে কিন্তু আমাদের শরীর মানে একটু একটু করে ক্ষয় হতে থাকে। তারপরে বিপরিণাম্যতে, আমাদের শরীর কিন্তু ধরো এই 35 থেকে 50-55 বছর বয়সটাতে দেখবে আমাদের অনেক পরিবর্তন হয়ে যায় শরীরের। এরপর যে তোমার কি বলে বিপরিণাম, এরপর কিন্তু আমাদের শরীর বিপরিণাম প্রাপ্ত হয়, দেখবে শরীর আস্তে আস্তে ছোট হয়ে যায়, শরীর কি বলে পাতলা হয়ে যায়, রোগগ্রস্ত হয়ে যায়, মানে আস্তে আস্তে মৃত্যুর দিকে যাচ্ছে, এবং লাস্টে নষ্ট হয়ে যায়। বলছে এই যে আমাদের জন্ম আদি ষড়বিকারের কারণ কে? না ব্রহ্ম। মানে কি? আমাদের সৃষ্টি, আমাদের স্থিতি এবং বিনাশ, তিনটে কথার দ্বারা তো আমি ষড়বিকারকে বলতে পারি। এই তিনটে, আমাদের যে সৃষ্টি, স্থিতি এবং বিনাশ, এই তিনটের কারণ কে? না ব্রহ্ম। এরপরে এই ব্রহ্ম কি? না অবশ্যই এই ব্রহ্ম নির্গুণ ব্রহ্ম নয়, সগুণ ব্রহ্ম। হ্যাঁ, নির্গুণ ব্রহ্ম কোনটা? না ওই স্বরূপ লক্ষণাক্রান্ত যে ব্রহ্ম, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, সেটা হচ্ছে নির্গুণ ব্রহ্ম, যার কোনো গুণ নেই। আর তটস্থ লক্ষণাক্রান্ত ব্রহ্ম হচ্ছে কি? সগুণ ব্রহ্ম। তাই তো? সগুণ ব্রহ্মের আলোচনাটা মায়া পড়াতে গিয়ে আরো ক্লিয়ার হবে তোমাদের। আগের দিনে একটু একটু বলেছিলাম যে আমাদের জীবেরও যেমন তিনটে অবস্থা, ঈশ্বরেরও সেরকম তিনটে অবস্থা। প্রাজ্ঞ, তৈজস, বিশ্ব। ঈশ্বরেরও সেরকম ঈশ্বর, হিরণ্যগর্ভ, বিরাট। ঠিক আছে? এইটা মায়া পড়াতে গিয়ে তোমাদের ডিটেলসে একটু পড়িয়ে দেব। তো তাহলে আমাদের যে তটস্থ লক্ষণাক্রান্ত যে ব্রহ্ম, সেই ব্রহ্ম কি ব্রহ্ম? না সগুণ ব্রহ্ম। তাই তো? নির্গুণ ব্রহ্মের কিন্তু এরকম সৃষ্টি, স্থিতি এবং লয়ের কিন্তু কর্তৃত্ব নাই, তাই তো? এরকম কাজ সে করতে পারে না। বোঝা গেল? তো এরপর আসি আমাদের নির্গুণ ব্রহ্ম, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। যেহেতু শ্রীময়ী বললো যে দেশ কাল পরিচ্ছেদ, ওইটা একটু তাহলে পড়িয়ে দিই যে কোথা থেকে আসছে। আমাদের দেখো, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। দেখো ব্রহ্ম কেমন? না সত্য বা সৎ স্বরূপ, জ্ঞানম বা চিৎ স্বরূপ, অনন্তম বা আনন্দ স্বরূপ। তাই তো? তো সৎ বা সত্য কোন অর্থে আমরা প্রয়োগ করি, কোন অর্থে আমরা বলি? না যেটা অস্তিত্ববান, অস্তিত্বশীল পদার্থ, সেটাকে বলা হচ্ছে সৎ। আর যেটা অস্তিত্বশীল নয় সেটাকে অসৎ। আমরা সাধারণ অর্থে কি বলি?
এই আমাদের জগতের সকল অনেক বস্তু আছে, সেগুলো অস্তিত্বশীল পদার্থ, কিন্তু আকাশ কুসুম, বন্ধাপুত্র, সোনার পাথর বাটি, এগুলো কি? এগুলো অস্তিত্বশীল পদার্থ নয়, এগুলো অলিক পদার্থ, অস্তিত্বশীল পদার্থ, তাই তো? তো তাহলে এই যে সৎ কথার অর্থ এখানে কি এটাই? আমাদের তো মনে প্রশ্ন জাগতে পারে, সৎ মানে যদি অস্তিত্বশীলতা হয়, তাহলে তো হ্যাঁ আমাদের জগতের অনেক কিছুই অস্তিত্বশীল, শুধু ব্রহ্মকে আমি কেন বলতে হবে অস্তিত্বশীল? না, বলা হচ্ছে হ্যাঁ বেদান্তে, বিশেষ অদ্বৈত বেদান্তে অস্তিত্বশীলতার সংজ্ঞা আলাদা, অস্তিত্বশীলতার অর্থ আলাদা। সৎ মানে হ্যাঁ বা অস্তিত্বশীলতা মানে কি? মানে যিনি আগেও ছিলেন, যিনি এখনো আছেন, যিনি ভবিষ্যতেও থাকবেন, এরকম যে পদার্থ, তাকেই একমাত্র অদ্বৈত বেদান্তে সৎ পদার্থ বলা হয়, এবং সেটা একমাত্র ব্রহ্ম ছাড়া অপর কিছু নয়। দেখো, বোঝা গেল যে একমাত্র ব্রহ্মই আগে ছিলেন, এখন আছেন, ভবিষ্যতে থাকবেন। হুম আমরা দেখো যে কোনো বস্তু বা ব্যক্তি, একটা টাইম আমাদের উৎপত্তি হয়েছে, একটা টাইম আছে, একটা টাইম ধ্বংস হবে, কিন্তু ব্রহ্ম এমন একটা বস্তু যিনি আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। বোঝা গেল? তো এই যে সৎ বা অস্তিত্বশীলতা, বলছে যে এটা, এই তো একটা প্রাথমিক অর্থ করা হলো, বলছে আরো অর্থ বলা যেতে পারে। কেমন অর্থ বলা যেতে পারে? বলছে আমরা যদি লক্ষণার দ্বারা লক্ষ্য না করি, তাহলে এর অর্থ বুঝতে পারবো। আমরা তো জানি জহৎ অজহৎ, জহৎ অজহৎ লক্ষণার অর্থ তো জানি, তাই তো? জহৎ অজহৎ লক্ষণায় কি করা হয় না, বাচ্চার্থের কিছু অংশের গ্রহণ এবং কিছু অংশের বর্জন করে অর্থ করা হয়। উপনিষদ, অনেক উপনিষদ বাক্য আছে যার অর্থ কিন্তু এই জহৎ অজহৎ লক্ষণার দ্বারাই করতে হয়। তো বলছে আমরা যদি প্রত্যেক বস্তু আমরা দেখি যে ইট অস্তিত্বশীল, বালি অস্তিত্বশীল, এরকম উপর থেকে নিচে লিখো, তাহলে বুঝতে পারবে যে ইট অস্তিত্বশীল, বালি অস্তিত্বশীল, কাঠ অস্তিত্বশীল, টেবিল অস্তিত্বশীল, চেয়ার অস্তিত্বশীল, এইভাবে উপর থেকে নিচ যা কিছু বস্তু মনে পড়ে লিখে যাবে, বাঁদিকে অস্তিত্বশীল 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 এরকম লিখে যাও। হ্যাঁ, এরপর ওই ইট কাঠ বালি পাথর উপর থেকে নিচ পর্যন্ত ওটা একটা গোল করে দাও ডিম্বাকৃতির, দিয়ে ওগুলোকে কেটে দাও, একটা কাটা চিহ্ন, ক্রস চিহ্ন দিয়ে দাও, তাহলে পড়ে থাকলো কোনটা না অস্তিত্বশীল। বোঝা গেল? ঠিক দেখো, জহত অজহত লক্ষণা তো আমরা এরকম করি, তত্ত্বমসি, তৎ এবং তম, হ্যাঁ তুমি এবং সেই, তুমি মানে জীব চৈতন্য, মানে কি অল্পজ্ঞত্ব চৈতন্য, আর তম ইয়ে আহ তৎ মানে সেই, সেই মানে কি সর্বজ্ঞত্ব চৈতন্য। তাহলে অল্পজ্ঞত্ব এবং সর্বজ্ঞত্বকে বাদ দিলে পড়ে থাকে কি না শুধু চৈতন্য। তাহলে আমাদের সঙ্গে ব্রহ্মের যে অভেদত্ব, সেটা মিল কি করে না চৈতন্য অংশে। ঠিক একইভাবে এখানেও বুঝতে পারলো তো কি প্রক্রিয়াটা বললাম? প্রত্যেকটা বস্তু অস্তিত্বশীল, এইভাবে করতে করতে নিচের দিকে লিখে আনো, দিয়ে বাঁ দিকে সকল বস্তুগুলোকে কেটে দাও, দেখো পড়ে থাকলো শুধু অস্তিত্বশীলতা, তাই তো? তাহলে দেখো বোঝা যাচ্ছে কি, যে আমরা যাই বলি না কেন, যে কোনো বস্তু অস্তিত্বশীল বলি না কেন, সেই এক অভিন্ন অস্তিত্বের মধ্যেই কিন্তু আমরা ভাসমান। বোঝা গেল? সেই এক অভিন্ন অস্তিত্বের মধ্যেই আমরা অন্তর্ভুক্ত। তাহলে এটার থেকে এই কথাটা বোঝা গেল যে আমরা যে কোনো বস্তু পৃথিবীর সবই কিন্তু ব্রহ্মের অন্তর্ভুক্ত, তার বাইরে নয়। আমরা পার্থক্য কিসে? আমাদের নাম রূপের পার্থক্য। নাম রূপটা কি জন্য না মায়াবশত। মায়া যদি না থাকতো তাহলে আমাদের নাম রূপের পার্থক্য থাকতো না, প্রত্যেক বস্তু একই হয়ে যেত। বোঝা গেল? এরপর আসছে জ্ঞানম। জ্ঞানও তাই, বলছে ব্রহ্ম এরকম যে ব্রহ্ম বস্তু, সেটা কি অজ্ঞান স্বরূপ হবে? জ্ঞান স্বরূপ না হয়ে এটা কি হতে পারে না? সেটা অবশ্যই জ্ঞান স্বরূপ হবে। হ্যাঁ, কিন্তু প্রশ্ন হলো যে আমরা যে বলি যে এই ব্যক্তির ফিজিক্সে জ্ঞান আছে, এই ব্যক্তির ফিলোসফি জ্ঞান আছে, এই ব্যক্তির ন্যায় জ্ঞান আছে, এই ব্যক্তির বেদান্তে জ্ঞান আছে, এই ব্যক্তির জিওগ্রাফিতে জ্ঞান আছে, এই ব্যক্তির কেমিস্ট্রিতে জ্ঞান আছে, আমরা তো এরকম বলে থাকি। তো তাহলে আমরা বলছি একমাত্র ব্রহ্মই জ্ঞান স্বরূপ, তাহলে এই জ্ঞানগুলো কি কিছু নয়? তখন বলা হচ্ছে এটাও আমরা বুঝতে পারবো যে আমাদের সকল জ্ঞানই কিন্তু সেই এক অভিন্ন, সেই ব্রহ্মের জ্ঞানের অন্তর্ভুক্ত। লক্ষ্য না করে কেমন? এটাও সেই উপর থেকে নিচ পর্যন্ত লিখে যাও। পদার্থবিদ্যার জ্ঞান, জিওগ্রাফির জ্ঞান মানে ভূগোলের জ্ঞান, ইতিহাসের জ্ঞান, দর্শনের জ্ঞান, বেদান্তের জ্ঞান, হ্যাঁ এরকম, বা তোমার ধর্মতত্ত্বের জ্ঞান, এইভাবে উপর থেকে নিচ পর্যন্ত লিখে যাও। দিয়ে ঠিক বাঁ দিকের গুলো
দর্শন, হ্যাঁ, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইতিহাস সকলগুলোকে কেটে দাও বাঁদিকে, তাহলে পড়ে থাকলো কি শুধু জ্ঞান। তাহলে সেই আমরা সবার যা যা জ্ঞান আছে সব জ্ঞানই কিন্তু সেই একই জ্ঞানের মধ্যেই অন্তর্ভুক্ত, তাই তো? আমাদের সেই একই জ্ঞানের অন্তর্ভুক্ত, একই জ্ঞানের মধ্যেই, বুঝতে পেরেছো? বোঝা গেল কিনা সত্যম এবং জ্ঞানম? বোঝা গেল না বোঝা যায়নি? হ্যাঁ স্যার। অন্যদের? হ্যাঁ স্যার, বোঝা গেছে। বেশ, এরপর দেখো অনন্ত। যেহেতু অনন্তর ওই প্রশ্নগুলো আসলো, দেশকাল পরিচ্ছেদ, বস্তু পরিচ্ছেদ, ওই জন্য আমি একটু ডিটেলসে ঢুকলাম, নাহলে ঢুকতাম না। তো জানি না কেমন লাগছে তোমাদের। তো দেখো এবারে অনন্ত কথার অর্থ, এটা কিন্তু খুব আপনার কথা শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? হ্যাঁ, এবার ঠিক আছে। হুম। এরপর দেখো অনন্ত কথার অর্থ। অনন্ত মানে কি? ন অন্ত। অনন্ত লিখো, তারপরে লিখো ন অন্ত। আর অন্ত মানে কি? পরিচ্ছেদ। অন্ত মানে কি? পরিচ্ছেদ বা লিমিট। পরিচ্ছেদ বা লিমিট, বোঝা গেল? অনন্ত লিখো, নিচে লিখো ন অন্ত। অন্ত মানে লিমিট, তাহলে ন অন্তর কথা কি না? নো লিমিটস, বোঝা গেল? যার কোনো লিমিটেশন নেই, সেটা হলো ব্রহ্ম। এরপর এই যে অন্ত বা লিমিটস বললাম, এই অন্ত বা লিমিটস আবার তিন প্রকার, বা পরিচ্ছেদ তিন প্রকার। কি কি না? বস্তু পরিচ্ছেদ, দেশ পরিচ্ছেদ এবং কাল পরিচ্ছেদ। বস্তু পরিচ্ছেদ বাঁ দিকে লিখো, বস্তু পরিচ্ছেদ একটু নিচে লিখো, কাল পরিচ্ছেদ একটু নিচে লিখো, দেশ পরিচ্ছেদ। হুম, দেখো প্রথমে একদম নিচেরটাই লিখো, মানে ক্লাস নোট যেমন নাও নেবে তোমাদের মতো, যে বস্তু পরিচ্ছেদ কোন অর্থে বলা হচ্ছে? পরিচ্ছেদ মানে কি? লিমিটেশন। তাহলে বস্তুর দিক দিয়েও আমরা লিমিট, আমরা কালের দিক দিয়েও আমরা লিমিটেড, আমরা দেশের দিক থেকেও আমরা কিন্তু লিমিটেড, তাই তো? আমরা কিন্তু তিনটে, প্রত্যেক ব্যক্তি বা বস্তু তিনটে পরিচ্ছেদ যুক্ত, কিন্তু ব্রহ্ম এই তিনটে পরিচ্ছেদ বিহীন, তার কোনো এই ধরনের পরিচ্ছেদ নেই। এরপর পরিচ্ছেদ গুলো কাকে বলে বললেই বুঝতে পারবে যে কি। যে দেখো আহ দেশ পরিচ্ছেদ, দেখো আমরা এই মুহূর্তে আমরা হয়তো ওয়েস্ট বেঙ্গলের ভিন্ন ভিন্ন জেলাতে, ভিন্ন ভিন্ন জায়গাতে আছি, কিন্তু দেখো এক একটা দেশ জুড়ে আছি কিনা? আমি যে দেশ জুড়ে আছি, তোমাদের কোনো একজন সেই দেশে নেই, সেই যে দেশ জুড়ে আছে অপর একজন সেই দেশে নেই, দেখো ভিন্ন ভিন্ন দেশে। আবার নিজেরা যে আছো যেখানে, সেখানেও কিন্তু প্রত্যেক ব্যক্তি বস্তু যা যা আছে প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা দেশ দখল করে কিন্তু আছে, বোঝা গেল? তারা কিন্তু আলাদা আলাদা দেশ দখল করে আছে, তাই তো? পরিচ্ছেদ মানে বলা হচ্ছে কাট অফ। আমরা প্রত্যেকে এই বিশাল জগতের কিছু একটা দেশ কাট অফ করে নিয়ে নিচ্ছি, দেখো। আবার এই মুহূর্তে যে দেশটাতে আছি পর মুহূর্তে ওই দেশে নেই, দেখো একটু উঠে গেলাম অন্য দেশে চলে গেলাম, কিন্তু আমরা প্রত্যেকে একটা নির্দিষ্ট দেখো দেশ জুড়ে কিন্তু আছি। এরকম নয় যে কোনো এক সময়তে আমরা আছি কিন্তু কোনো আমি দেশে নাই, এরকম জিনিসটা নেই। বোঝা গেল? যে তাহলে আমরা সবাই, প্রত্যেক ব্যক্তি বা বস্তু এই জগতের, আমরা কিন্তু দেশ পরিচ্ছেদ যুক্ত, বোঝা গেল কথাটা? দেশ পরিচ্ছেদ কি, কিন্তু ব্রহ্মটা কেমন না? দেশ পরিচ্ছেদ শূন্য, কোনো পার্টিকুলার দেশে আমরা দেখাতে পারবো না, এই হলো ব্রহ্ম। তাহলে ব্রহ্ম কোথায় না? ব্রহ্ম সর্বব্যাপী, সকল দেশ জুড়ে আছে, বোঝা গেল? ব্রহ্মের কোনো দেশের দিক থেকে কোনো লিমিটেশন নেই যে এই পার্টিকুলার দেশেই ব্রহ্ম আছে আমাদের মতো। ব্রহ্ম সর্বব্যাপী, সর্বদেশে আছে, তাই তো? অমনি প্রেজেন্ট, সব জায়গায় তার বর্তমানতা, বোঝা গেল? দেশ পরিচ্ছেদ।
বোঝা গেল কিনা বলো? হ্যাঁ স্যার। এরপর হচ্ছে আচ্ছা। কাল পরিচ্ছেদ। দেখো, আমরা প্রত্যেক ব্যক্তি বা বস্তু কি না একটা নির্দিষ্ট কালে থাকি। একটা কালে জন্ম হয়, একটা কালে আমাদের স্থিতি, একটা কালে মৃত্যু। তাহলে আমাদের অবস্থানটা কোনটা? না জন্ম থেকে মৃত্যুর অন্তর্ভুক্ত ওই কালটা, তাই তো? যে কোনো ব্যক্তি বস্তু দেখো সবকিছুই কিন্তু ওই একই অবস্থা। একটা পার্টিকুলার টাইমে আমাদের জন্ম, পার্টিকুলার টাইমে আমাদের মৃত্যু, পার্টিকুলার টাইমে আমাদের উৎপত্তি, পার্টিকুলার টাইমে আমাদের ধ্বংস। তাহলে ওই দুটো জন্ম এবং মৃত্যুর মাঝামাঝি সময়টা আমাদের জীবন। প্রত্যেকটা ব্যক্তি বস্তু কিন্তু এরকম কাল পরিচ্ছেদ যুক্ত। এরকম একটা বস্তু দেখানো যাবে যে কালে নেই কোনো। আমরা প্রত্যেকেই দেখো এখন একটা নির্দিষ্ট দেশে তো নির্দিষ্ট কালেতেও আছে। বোঝা যাচ্ছে তো? তাহলে ব্রহ্ম কেমন বস্তু? না ব্রহ্ম কোনো পার্টিকুলার কালে নেই। কেন নেই? না ব্রহ্মের কোনোদিনও উৎপত্তিও হয়নি, ব্রহ্মের কোনোদিনও ধ্বংসও হবে না। হ্যাঁ, আমরা উৎপত্তি হয়েছে, আমাদের ধ্বংস হয়েছে, আমরা পার্টিকুলার এখন একটা কালে আছি যে এই ডেট এত টাইমে আমি বর্তমান এই দেশে। কিন্তু ব্রহ্মের ক্ষেত্রে বলা যাবে না যে তিনি একটা পার্টিকুলার কালে আছেন, মানে কি তিনি সর্বকালীন, তাই তো? তিনি সর্বকালেই আছেন। ব্রহ্ম ইজ এভরিওয়্যার, তাই তো? এভরিওয়্যার ওটা তো অমনি প্রেজেন্ট গেল। ব্রহ্ম ইজ ইন এভরি টাইম, তাই তো? সকল সময়ে আছেন তিনি। তো এই হলো কাল পরিচ্ছেদ। এরপর হচ্ছে বস্তু পরিচ্ছেদ। দেখো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো আমার নাম হয়তো সৌমেন, আমি একটা বস্তু, পাশে একটা বই আছে, যে সেই বইটির নাম হচ্ছে যে ঠিক আছে তোমার দর্শন ও ধর্ম। এটাও একটা বস্তু। দেখো ওই বস্তুর সঙ্গে আমার পার্থক্য কিসের? না আমি হলাম সৌমেন, ও হলো দর্শন ও ধর্ম। আবার পাশে একটি ধরো কিছু আছে, একটা হয়তো আরেকটা বই আছে না শঙ্করের দর্শন। সেটা কি? সেটাও কিন্তু একটা বস্তু। একটি পেন আছে, সেটাও একটা বস্তু। দেখো প্রত্যেক বস্তুই লিমিটেড হয় কিসের দ্বারা? না সে নিজে একটা বস্তু হওয়ার জন্য, তাই তো? আমরা প্রত্যেকেই এক একটি বস্তু, তাই তো? তার জন্য কিন্তু আমরা লিমিটেড। আমি সৌমেন, আমি ওই দর্শন ধর্ম বইটি নয়। দর্শন ধর্ম বইটি দর্শন ধর্ম বই, ও কিন্তু শঙ্করের দর্শন বই নয়। শঙ্করের দর্শন বইটি শঙ্করের দর্শন বই, ওটা কিন্তু অদ্বৈত তত্ত্ব সমীক্ষা নয়। বোঝা গেল? তাহলে আমাদের প্রত্যেকটি বস্তু আমরা লিমিটেড কিসের জন্য? যেটা পার্টিকুলার একটা বস্তু হওয়ার জন্য। বোঝা গেল তো? অরিজিনাল না, এই যে এটা যদি চার কোণা হয় তাহলে অরিজিনাল, আর কার্ভ হলে অরিজিনাল নয়। ওটা ভুল দিয়ে আছে। তো তাহলে প্রত্যেকটি বস্তু একটা পার্টিকুলার বস্তু হওয়ার জন্য কিন্তু লিমিটেড। বোঝা গেল এটা? তাহলে ব্রহ্ম কেমন বস্তু? এরকম কোনো পার্টিকুলার বস্তু নয়, তার জন্য তার কোনো বস্তু পরিচ্ছেদ নেই। যে আমি পার্টিকুলার কোনো বস্তু এটাকে ব্রহ্ম বলতে পারি, সেটা কিন্তু পারি না। তো যাই হোক, তাহলে ব্রহ্ম কি? তার জন্য ব্রহ্মকে বলা হচ্ছে নন ডুয়াল, তাই তো? অদ্বৈত বলা হচ্ছে যে ব্রহ্মের কোনো বস্তু পরিচ্ছেদ নেই, অদ্বৈত একটাই। বুঝে গেল তো? তাহলে আমরা অনন্ত কথার অর্থ কেমন পেলাম দেখছো তো? ন অন্ত অনন্ত, ন অন্ত মানে লিমিটস, নো লিমিটস। ব্রহ্ম তিন প্রকার পরিচ্ছেদ বা লিমিটেশন শূন্য। কি কি? না বস্তু পরিচ্ছেদ শূন্য, দেশ পরিচ্ছেদ শূন্য এবং কাল পরিচ্ছেদ শূন্য। এই পর্যন্ত বোঝা গেল সবার? কারো কিছু প্রশ্ন থাকলে বলো। মায়াটা কি আজকে শুরু করব না পরের দিন করব? তোমরা বলো সেই মতো। আর এই পর্যন্ত কারো কিছু প্রশ্ন থাকলে সেটা বলো। স্যার আগের দিনের রেকর্ডটা কি পাওয়া যাবে, রেকর্ডেড ক্লাসটা? আগের দিনে এইটাই পড়েছিলাম, এবারে এই আচ্ছা। প্রসঙ্গে অন্যান্য কথাও বলেছিলাম, কিন্তু ওই ওখানে জীবের বিভিন্ন স্তর গুলো বলেছিলাম।
কিন্তু ওটা আমি ভাবছি যে ওই মায়া পড়াতে গিয়ে তোমাদের আরো ডিটেলসে পড়াতে হবে। অত সংক্ষেপে হলে হবে না, তোমাদের একটু ডিটেলসে পড়াতে হবে। তো আজকে রেকর্ডিং এই তোমার কিন্তু হয়ে যাবে। আগের দিনের রেকর্ডিং এ অনেক প্রবলেম হয়েছে, অনেক কলস এসেছিল, কেটেও গেছে, আর প্রচুর বাতাসের শব্দ হয়েছে। তো এই পর্যন্ত সবার কারো কিছু সমস্যা আছে সেটা বলো। না স্যার, বুঝতে পেরেছি। হুম। তাহলে পরের দিনে মায়াটা শুরু করবো নাকি না আজকে একটু শুরু করে দেবো, যা বলবে। স্যার বলছি, স্যার আমি কি আগে রেকর্ডিং ক্লাসগুলো পাবো? হ্যাঁ, পেয়ে যাবে, পেয়ে যাবে। কিছু রেকর্ডিং ক্লাস তোমার একটু কাজের জন্য আপলোড করা হয়নি এখনো, পেয়ে যাবে, বেশিরভাগটাই পেয়ে যাবে। দেখছি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। ভালো করে পড়ো, আর হ্যাঁ তোমরা কিছু বইয়ের নাম লিখে নাও যেগুলো একটু কিনে নিলে ভালো হবে। এমনি তো বেসিক বইগুলো তো তোমাদের আছে। বেসিক বই বলতে ধরো ওই গ্রাজুয়েশনের বেসিক বইগুলো, ভারতীয় দর্শন, প্রদ্যুৎ কুমার হ্যাঁ স্যার, মন্ডল, ওগুলো আছে। ওগুলো আছে। তো ওগুলোতে একটা আরেকটা বই কিনে নাও, ভারতীয় দর্শন দেবব্রত দাস। দেবব্রত দাসের দেবব্রত দাস ওটা সেন না স্যার? দেবব্রত দাস না ও আচ্ছা, দেবব্রত সেন। আচ্ছা, আমার একজন আছে হ্যাঁ, বই, স্যার। দেবব্রত দাস ফিলোসফির, ওটাই মনে পড়েছে। দেবব্রত সেন, ঠিক। ভারতীয় দর্শন, ওই বইটা কিনে নাও, ওখানে অদ্বৈত বেদান্ত অনেক পেয়ে যাবে। অদ্বৈত বেদান্তের বই প্রচুর আছে, পিডিএফও প্রচুর আছে, পড়তে পারলে দেবো। তো এগুলো পড়লে আপাতত হয়ে যাবে, তোমাদের যা নেটের ব্যাপার এগুলোতেই হয়ে যাবে। স্যার ভারতীয় দর্শন আর আর কি পড়বো স্যার বেদান্ত, এমনি বেদান্তর জন্য? বেদান্ত জন্য এমনি যে কোনো বেসিক বই পড়ে নাও। আর ওই দেবব্রত দাসের বইটা কিনে নাও, তাহলেই হবে। হ্যাঁ, এরপর শুধু ওই হবে না, এরপর ধরো শুধু বেদান্তের বই, শুধু অদ্বৈত বেদান্তের বই হবে। হ্যাঁ, তো একটা বই আছে দেখবে, বেদান্ত তত্ত্ব সমীক্ষা, 3টে খণ্ডে। হ্যাঁ, তো সেরকম সেগুলো যদি পড়তে চাও পড়তে পারো, সংস্কৃত পুস্তক ভান্ডারে পেয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এই ধরনের বেসিক বই আর সেরকম নেই। দেবব্রত সেনটা খুব ভালো বই, ওটাতে ডিটেলসে দেওয়া আছে। হ্যাঁ, আরেকটা বই কিনে নিও, ওটা তো ভালো হবে। মনে পড়লো এই মাত্র, ওটা হচ্ছে ভারতীয় দর্শন বিপদ ভঞ্জন পাল। ভারতীয় দর্শন বিপদ ভঞ্জন পাল, এবং ওখানে ছোট 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 টিকা করে অনেক বিষয় ওখানে লেখা আছে। স্যার লেখকের নামটা একবার বলুন। কি বললেন? ভারতীয় দর্শন বিপদ। বিপদ ভঞ্জন পাল, ওটা সংস্কৃত পুস্তক ভান্ডার। শুনতে পেলাম না, আরেকবার বলুন। ভারতীয় দর্শন বিপদ ভঞ্জন পাল, সংস্কৃত পুস্তক ভান্ডার।